হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সুজন ভাইয়া তোমাদের সামনে চলে আসলো আবার, যে সাইকোলজি ফিজিক্স প্রশ্ন সমাধান নিয়ে 21 এবং 22 সেশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে সমাধান করব। তোমাদের ইতিমধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ। এখন একটা মাত্র বিশ্ববিদ্যালয় আছে, যেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেটার পরীক্ষা মেবি এখনো হয় নাই, সামনে হবে। তোমরা যারা সেকেন্ড টাইমের ছিলা, অর্থাৎ এইচসি 23 ব্যাচ 24 ব্যাচ, এটা হচ্ছে তোমার লাস্ট সুযোগ। এন্ড সেইগুলা জানার জন্য তোমার অবশ্যই কি করা উচিত, প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করা উচিত। তো এখন তুমি যদি হচ্ছে পরীক্ষার্থী হও, অবশ্যই যাচাই করা উচিত। এখন তোমার কথা হলো, এখন পর্যন্ত শিওর না কে প্রশ্ন করবে। আমি যতটুকু শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু 7 কলেজের আগে 8 ইয়ার প্রশ্ন করছে, এই ইয়ারও প্রশ্ন করলে সেম টাইপের প্রশ্নগুলো হবে। তো আমরা সেই উপলক্ষে 21 এবং 22 সালের যে ফিজিক্স প্রশ্নটা আছে সেটা আমরা দেখবো, এবং এবার নেগেটিভ মার্ক থাকবে, আগে নেগেটিভ মার্ক ছিল না। আমরা প্রত্যেকটা প্রশ্নই দেখবো এবং কি টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো আমরা একদম আয়ত্তে নিয়ে নিই। তো চলো আমরা শুরু করি। তো সবার আগে কথা হচ্ছে, তুমি যদি পরীক্ষার্থী হও, 7 কলেজের পরীক্ষার্থী, অবশ্যই কি করবা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। 25টা এমসিকিউ, তোমার 25টা টপিক ক্লিয়ার করা হবে, বুঝছো? তোমার বইয়ের 25টা টপিক খুব সুন্দর করে ক্লিয়ার করে দেবো। তো এইটুকু হচ্ছে কথা। এবং তুমি অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা পরীক্ষার্থী দিবে বা এসএসসি 25 সবাইকে ক্লাসটাতে মেনশন করে দিও। এন্ড ফেসবুক পেজে যুক্ত না হয়ে থাকলে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, এবং ফেসবুক গ্রুপে যুক্ত না হলে যুক্ত হয়ে যাও, এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশন অন করতে অবশ্যই বলবো, নোটিফিকেশন অন করে রাখবে। তো আমি সুজন আছি তোমাদের সাথে। এন্ড আজকে হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 7 কলেজের যে প্রশ্নগুলো আছে আমরা সেইগুলো সমাধান করব। ওকে? তো এখন এই কোর্স সম্পর্কে একটু বলি তোমাদেরকে। এই কোর্সটা আছে তোমাদের একদম ফ্রিলি চলবে। আমি সুজন আছে পড়াশোনা করতেছি, এন্ড ট্রিপলি এফএসসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের 20-21 সেশন 7 কলেজে আমি হয়েছিল, মেরেছিল 19-20। ওখানে হয় নাই। তাই দেখো, 7 কলেজের যে প্রশ্ন সমাধানটা, এই কোর্সটা সম্পূর্ণটা হচ্ছে তোমাদের ফ্রি থাকবে। যারা এই ক্লাসের কমেন্টে করবা তাদেরকে আমি প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেবো। তোমরা সেখানে 7 কলেজ নিয়ে যত টাইপের সমস্যা আছে সবগুলো পোস্ট করতে পারবা, এন্ড তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো করতে এবং ক্লাস করতে পরীক্ষা দিতে পারবে। ওকে? তো আসো আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করব। দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে রাখি, তুমি যদি পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে এবং সবার সাথে খাতা কলম নিয়ে বসবে, নিজে নিজে প্র্যাকটিস করবে, তোমার জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যায়। এখন আমার এই প্রশ্নটা আসছে, দেখো এই প্রশ্নটা বলছে দুটি বস্তুর বর এবং ব্যাগ যথাক্রমে বলে দিচ্ছে। বর বলছে m1 p1 এবং আরেকটা বর বলছে m2 p2। এদের গতিশক্তি যথাক্রমে e1 এবং e2। আমরা যে সেকেন্ড টাইম যে কোর্সটা ছিল সেই কোর্সে আমরা কালকেও গতিশক্তি পড়াইছি। যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবা, অনেক চিন্তা ভাবনা করতেছো, তারা কোর্সে এনরোল করে ফেলতে পারো। কোর্স ফিটাও খুব কম, 300 টাকা। তোমার ফিজিক্স আর ম্যাথ ফুললি কমপ্লিট করা হবে। তো দেখো, তারপরে বলছে এদের গতিশক্তি বলে দিছে। দেখো কত বলছে, একটা e1 আর একটা হচ্ছে কত e2। তাহলে আবার বলছে m1 ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই যদি 2 হয়, তাহলে p ইকুয়াল টু কত, p1 ইকুয়াল টু কত, p2 হয়। তবে আমাদেরকে নিচের কোনটি সঠিক। এর আগে আমার গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে সম্পর্কটা জানতে হবে না? একটু চিন্তা কর। দেখো, আমরা গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে সম্পর্ক, গতিশক্তি এবং ভরবেগ। দেখো, আমরা গতিশক্তি আমরা নরমালি জানি, আগে ভরবেগটা কি, ভরবেগ p ইকুয়াল টু কত, আমরা mb জানি, p ইকুয়াল টু কত, mb। আমরা গতিশক্তির সমান কি পড়ছি, k ইকুয়াল টু 1/2 m b স্কয়ার, তাই না? গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক টানবো আমরা। এটা নরমালি দেখো k ইকুয়াল টু, আমি যদি এইভাবে লিখি mb উপর হোল স্কয়ার, নিচে কত, এখানে একটা 2 ছিল, m তো একটা বেশি হয়ে গেছে না, একটা m দাও, তাহলে mb মানে কি p। তাহলে আমরা k ইকুয়াল টু কত পাবো, যে p স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো এইটুকু হচ্ছে তোমার নরমাল সূত্রটা। এখান থেকে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক নিতে পারো। এখন এখানে একটু চিন্তা করো, এখানে যদি এমটা ধ্রুবক হয় তাহলে গ্রাফটা কেমন হবে। এটা গ্রাফ হচ্ছে, আমাদের একটু বলে দেই তোমাদেরকে, প্যারাবোলা। হ্যাঁ, প্যারাবোলা, বুঝছো, পরাবৃত্ত। গ্রাফটা কেমন, এরকম হয়। দেখো গ্রাফটা এরকম হয় নরমালি, যদি এদিকে গতিশক্তি হয় আর এদিকে যদি আমার কি হয়,
যদি পি হয় মানে ভরবেগটা, তখন গ্রাফ এরকম। তো এই জিনিসটা মনে রাখবে, জাস্ট এই সূত্রটা মনে রেখো, তাইলে হয়। তো এখন আসো, দেখো তো, আমি যদি এখানে প্রথম বস্তুটা চিন্তা করি, এটা একটা প্রথম বস্তু যার ভর কত m1, এটার ভরবেগটা কত, ভরবেগ হচ্ছে p1, তাহলে গতিশক্তি কত হবে, এটার গতিশক্তি হবে কত e1 না, তাহলে এটা গতিশক্তি e1। এখানে আরেকটা বস্তু আছে চিন্তা করো, সেটার ভর কত m2, এইটার ভর m2 বলে দিছে, দেখো m2 বলছে, এবং এটার ভরবেগটা কত হবে, সেটার ভরটা হচ্ছে কত, ভরবেগ হচ্ছে p2। একটু চিন্তা করো কি বলছে, m2টা বলছে না m1 বলছে, m1 কত বলছে, m2 কত অর্ধেক না, m2 ডিভাইডেড বাই কত 2। তো এর জন্য আমরা একটা গতিশক্তি পাবো, সেটা কত আমাদের e2। তাই আমাদের শর্ত মতে কি বলছে বলো তো, আমি শর্ত মতে যে জিনিসটা পাইতেছি, শর্ত মতে দেখো তো p1 ইকুয়াল কত p2। তাহলে দেখো ভরবেগ এবং গতিশক্তি, আমরা ভরবেগ সমান, আমরা একটু আগে কি পড়লাম বলতো, এখানে আমি গতিশক্তি পড়ছি না, তাহলে এখান থেকে আমি ভরবেগটাও বের করতে পারি, তাহলে কে ইকুয়াল টু কত স্কয়ার বাই 2m, তাই না। তাহলে আমরা এইখান থেকে কি করতে পারবো, পি এর মানটা বের করতে পারবো, মানে ভরবেগটা বের করতে পারবো, তাহলে রুট ওভার 2m কে মানে গতিশক্তি, কে দ্বারা বুঝেছি কাইনেটিক এনার্জি। এইটুকু যদি হয়, তাহলে এখন দেখো, এখন তোমার এইটুকু দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে আমরা প্রথমটার জন্য আমি কি পাবো, এই প্রথমটার জন্য পিওন, আমরা পিওন সমান কি লিখতে পারি বলতো, আমরা p1 ইকুয়াল টু মানে m1, তাহলে আমরা কি রুট ওভার কত হচ্ছে 2 ইন্টু m1 না, m1 ইন্টু e1, তাই না, ইকুয়াল আমরা এইটার জন্য আমি কি পাবো রুট ওভার 2m2 e2। আমাদের উভয় পাশে বর্গ করলে রুট চলে যাবে, তাই না, 2 কাটা যায়। m1 সমান কত পাইছো বলো তো, m1 সমান তুমি কত m2 ডিভাইড বাই 2 না, m2 e1 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল কত, এখানে 2 কাটা যাবে, তাহলে m2 e2। আমরা বের করবো কার মান, e2 এর মানটা বের করবো, দ্বিতীয় অবস্থায় গতিশক্তি মানে আমরা সম্পর্কটাই বের করবো। তাহলে দেখো m2 আর m2 কাটা, তো তুমি কি পাইতেছো বলো তো, যে e1 ডিভাইডেড বাই কত সরি e2, আচ্ছা এইভাবে না, ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল কত e2। তাহলে এখন এখানে আমি একটা সম্পর্ক পাচ্ছি, দেখো আমি নরমালি e1 সমান আমরা কি লিখতে পারবো 2 e2, এটা একটা সম্পর্ক আসবে, এরকম একটা সত্য হতে পারে, অথবা এটা একটা হতে পারে, এটাও সত্য হতে পারে, অথবা তুমি আরেকটা জিনিস পাবা e2 ইকুয়াল টু 0.5 e1। তাহলে এখন তোমার কাছে কোন অপশনটা সঠিক মনে হচ্ছে বলো তো, তোমার কাছে এখানে কোন অপশনটা সঠিক, এটা এটা এটা, দেখো কোনটা দেওয়া আছে বলো, এটা দেওয়া আছে তাই না, আমার হচ্ছে আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বারটা, বলো তাহলে বুঝছো সবাই, আনসার কি বি নাম্বার, ক্লিয়ার। একটা প্রশ্ন যদি তুমি এরকম সুন্দর করে প্রত্যেকটা জিনিস তুমি খাতায় নিজে ব্যাখ্যা সহকারে পড়ো, তোমাকে কেউ আটকাতে পারবে না, চান্স, সেকেন্ড টাইম তো ফার্স্ট টাইম তো, ফার্স্ট টাইম তো হয় না, সেকেন্ড টাইম চান্স করো, চেষ্টা করবা, হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এটা আমাদের একটা বুট প্রশ্ন আসছে, বুঝছো, সেম টাইপের প্রশ্ন, এবার বুট পরীক্ষায় আসছে। দেখো কি বলছে, নিউটনের গতির তৃতীয় সূত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত। নর্মালি চিন্তা করো, এখানে একটা বস্তু আছে, তুমি এইটা একটা বস্তু, এখন তুমি এই বস্তুটাকে যদি তুমি ধাক্কা দাও, এই বস্তুটার উপর তুমি এইভাবে বল প্রয়োগ করতেছো, বুঝছো, এইদিকে বল প্রয়োগ করতেছে, বস্তুটার বল প্রয়োগ করতেছে এদিকে, এন্ড বস্তুটার বল প্রয়োগ করতেছে এই বরাবর, কিন্তু কিন্তু বস্তুটা তোমাকে কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে, নাহলে তো এই বস্তুটা যাবে না সামনের দিকে, তার জন্য প্রতিক্রিয়া বল তার এই বিপরীত দিকে, এইদিকে তার প্রতিক্রিয়া। তাহলে একটু চিন্তা করো তো, দুটো কি একই পয়েন্টটা থেকে যুক্ত হয়েছে না, একটা আরেকটার বিপরীত দিকে, দেখো একটা আরেকটার বিপরীত দিকে, এটা যদি আমার ক্রিয়া হয়, এটা আমার ক্রিয়া বল হয়, আর এটা তাহলে আমার কি হবে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। তাহলে দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটা কি পরপর একটা বিন্দুতে দুইটা দিকে গেছে না, একটা আরেকটার বিপরীত, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত, তুমি অবশ্যই আনসার করবে, হ্যাঁ 180, তাহলে আনসার কোনটা হবে
180। আনসার হচ্ছে সি নাম্বারটা। তো বলো তো, বুঝছো না তুমি? আশা করি বুঝছো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমার এন্ট্রপি থেকে প্রশ্ন। দেখো, আমাদের এন্ট্রপি প্রশ্ন। এন্ট্রপি জিনিসটা কি? একটা বিশৃঙ্খলা, তাপমাত্রার সাপেক্ষে ওই অবস্থার যে পরিবেশটা আছে, এই পরিবেশের তাপমাত্রার যে পরিবর্তনটা, তাপের যে পরিবর্তনটা, সেটা হচ্ছে আমার এন্ট্রপি। নর্মালি বুঝো, এটা একটা পরিবেশ, এটা একটা বরফ বিন্দু চিন্তা করতে পারো বা পানির স্তর চিন্তা করতে পারো। এখানে একটা বরফ, দেখো এটা একটা বরফ, এই বরফটা একটা আপেক্ষিক তাপ থাকে। নর্মালি চিন্তা করো, এই বরফটা গলবে, তারপর কি পানিতে রূপান্তর হবে না? নর্মালি চিন্তা করো, এখানে কিসে পানিতে রূপান্তর হয়েছে, বরফটা কি হয়ে গেছে? পানিতে রূপান্তর হয়েছে। এখন কথা হলো, এই বরফটা কি এমনি এমনি পানিতে হয়ে গেছে? তখনই না, এর পিছনে কি হয়েছে? এখানে আমার পরিবেশে একটা তাপ ছিল, তাই না? এই পরিবেশে একটা তাপমাত্রা ছিল, এখানে একটা তাপমাত্রা থাকে। এই যে তাপমাত্রাটা আছে, কিন্তু এখানে আবার একটা তাপও আছে। সে কি করবে? পরিবেশ থেকে তাপ শোষণ করবে। দেখো, সে তাপ শোষণ করে সে কি করছে? গরম হয়েছে। গরম হওয়া মানে কি? তার অবস্থান কি করছে? তার তাপমাত্রাটা পরিবর্তন হয়েছে, তাপ গ্রহণ করছে। তাপ গ্রহণ করে সে কি করছে? সে পানিতে রূপান্তর হচ্ছে। তা তখন কি দেখো, এটা কার সাপেক্ষে? তাপমাত্রার সাপেক্ষে। তাপমাত্রার সাথে তাপের পরিবর্তন, সেটাকে এন্ট্রপি বলে। তাহলে এন্ট্রপি আমরা নর্মালি জিনিস জানি, দেখো এন্ট্রপি, এই এন্ট্রপিটা একটু চিন্তা কর। তো এই এন্ট্রপি আমাদের প্রকাশ করা কি দ্বারা? ডিএস দ্বারা। এন্ট্রপি কি হচ্ছে? কি তাপের পরিবর্তন। তাহলে ডিকিউ, এই ক্ষুদ্র তাপটা পরিবর্তন, তার কার সাপেক্ষে? তাপমাত্রার সাপেক্ষে। এটা হচ্ছে এন্ট্রপি। তাহলে এখান থেকে আমরা এন্ট্রপির এককটা আসতে পারি। তোমার কি আসবে? একক, এন্ট্রপির একক। তো এখন বলো তো, এন্ট্রপির একক তুমি কি পাবা? এন্ট্রপির একক আসবে জোল পার কত? পার কেলভিন। জোল পার, এটা এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা তুমি মাথায় রাখবে, বুঝছো? আশা করি ক্লিয়ার। এখন এখানে একটু চিন্তা করো, একটা বরফ বিন্দু ছিল, এটা ধরো আমাদের বরফ। দেখো, এই বরফটা দুইটা প্রক্রিয়া হয়েছে। এখানে বরফ থেকে সে কি করছে? প্রথমে ধরো আমি একটা প্রক্রিয়া চিন্তা করছি, একটা এন্ট্রপি নর্মালি চিন্তা করো। ধরো এটা তাপমাত্রা ছিল কত? 0 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ। এখন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে যদি পানিতে রূপান্তর হতে চায়, প্রথমে কি হওয়া লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হবে। এখানে একটা জিনিস হয়েছে, এটা এখানে কি আপেক্ষিক সুপ্ত তাপ হয়েছে? এটা কি আপেক্ষিক গলন তাপ? আপেক্ষিক গলন, এখানে আপেক্ষিক গলন তাপ দিয়ে কাজ হচ্ছে। তাহলে এখানেও এন্ট্রপির একটা পরিবর্তন। তখন তুমি আপেক্ষিক গলন তাপ নর্মালি চিন্তা করো, তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমাদের এইটার জন্য এন্ট্রপি একটা পরিবর্তন হবে না, সে ডিএস ইকুয়াল টু, এখানে একটা তাপের প্রয়োজন আছে। নর্মালি চিন্তা করো, সে কি করছে? সে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করছে। ডিকিউ, ডিকিউ ডিভাইডেড বাই টি। যখন আবার এই টপিকটা আসবে, তখন আমি আবার ক্লিয়ার করে দিব আপেক্ষিক তাপ নিয়ে। এখন আবার সে কি করলো? এখন পানিকে আমি তাপ দিলাম, আরো প্রচুর পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করলো। এখন সে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থেকে সে কি করলো? আগে বাষ্পীয় রূপান্তর হতে গেলে তার 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পানিতে রূপান্তর হওয়া লাগবে না? এখানেও তো তাপের একটা পরিবর্তন হয়েছে তাপমাত্রার সাথে। এখানেও তার একটা এন্ট্রপির পরিবর্তন। এখন তাপের প্রয়োজন কত? ডিকিউ করে। ডিকিউ সমান আমরা কি জানি? এম এস ডেল থিটা। ডেল থিটা মানে কি? তাপমাত্রার পরিবর্তন। এখানে আসো, এই যে অবস্থান থেকে এই অবস্থানে একটা এন্ট্রপি ছিল, এই অবস্থানে আরেকটা। তাহলে আমি এখানে নর্মালি চিন্তা করি, এখানে T1 তাপমাত্রা ছিল, এখানে এসে কত তাপমাত্রাটা হয়ে গেছে T2। একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাহলে এখানেও এন্ট্রপির পরিবর্তন। তাহলে নর্মালি চিন্তা করতে হলে এন্ট্রপিটা ধরে নাও আমাদের ডিএস পরিমাণ, কিন্তু এখানে একটা তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমি ডিকিউ ডিভাইডেড বাই কত? টি। কিন্তু এটা কি আমি নর্মালি অ্যাপ্লাই করতে পারবো? আগে তো তাপমাত্রা সমান ছিল, এখন তো আমার তাপমাত্রা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটাকে আমি কি করবো? ইন্টিগ্রেশন করবো, তাহলে আমাদের এন্ট্রপিটা বেড়ে যায়। তো চলো আমি একটু চিন্তা করি। তাহলে আমি কি পাইলাম? এন্ট্রপিটা বের করবো। তাহলে আমরা ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত? T1 থেকে T2 পর্যন্ত। নর্মালি চিন্তা করো, তাহলে আমি কি পাবো? ডিকিউ ডিভাইডেড বাই কত? এখন আমাদের ডিকিউ সমান কি লিখতে পারি? একটু আগে আমরা পড়ে আসলাম না, ডিএস ইকুয়াল টু ডিকিউ সমান আমরা আপেক্ষিক তাপ, যখন আপেক্ষিক তাপ, তাহলে আমরা ডিকিউ ইকুয়াল কত? এম
এস ডেল তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমি এখানে একটু লিখতে পারি, ডিটি লিখবো ডেলটির জায়গায়। আমি ইন্টিগ্রেশন, আমরা এমএস টাকে বের করে ফেলা। তাহলে আমি কি লিখতে পারি বলতো, জাস্ট ডিটি ডিভাইডেড বাই কত টি। তাপমাত্রা কত T1 থেকে T2 পর্যন্ত গেছে, কারণ আমি আপেক্ষিক তাপমাত্রা যে পরিবর্তন হয় এনট্রপি। তাহলে আমি এমএস টা রাখলাম। আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 1/x dx সূত্রটি লন এক্স না, তো এইটার পরিবর্তে তুমি কি লিখতে পারো লন টি। লিমিটটা কত T1 থেকে T2 পর্যন্ত। তাহলে একটু চিন্তা করো, তাহলে লিমিটটা যদি তুমি এখানে বসাও, তাহলে আমি ds ইকুয়াল টু কত পাবা, এমএস এখানে কত লন T2 মাইনাসের কত লন T1। এতটুকু তুমি পাইতেছো। তাহলে এখানে আমি একটা এইভাবে লিখতে পারি না, এমএস কত লেখা যাক লন T2 ডিভাইডেড বাই কত T1। তো এইটাও আমার কি এনট্রপি আসলো। তাহলে দেখো তো আমি একটা প্রশ্ন থেকে আমি এনট্রপি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে ফেললাম না, এই একটা প্রশ্ন থেকে। একটু চিন্তা করো, এটা দুই অবস্থা নেই। তাহলে আবার যদি এটা কি করতাম, আমি পানি থেকে বাষ্পে রূপান্তর করতাম, এখানে কি হয়েছে 100°C তাপমাত্রায় বাষ্পে রূপান্তর হয়েছে বাষ্প। তখন এখানেও আরেকটা এনট্রপিক পরিবর্তন তাপে লাগছে, তার জন্য আমি কি ds ইকুয়াল টু কত জাস্ট dq ডিভাইডেড বাই টি। এখন আপেক্ষিক সুপ্ত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, dq ইকুয়াল টু কত ml ডিভাইডেড বাই কত টি। mlb মানে হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ, এখানে lf থাকবে আপেক্ষিক গলন তাপ থাকবে, আপেক্ষিক কি হচ্ছে বাষ্পীয় তাপ থাকবে। তাহলে দুইটা তাপ থাকে, একটা হচ্ছে lf আর একটা হচ্ছে lb। তো এই দুইটা জিনিস আমি সামনে ক্লিয়ার করে দেব। আর বুঝছো সবাই? তাহলে আসো আমরা এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করে ফেলি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলো তো এখানে কি কি বলছে, একটু চিন্তা কর। আগে এখানে জিনিসগুলো একটু বলে দিই কোনটাকে কি বলা হয়, তাহলে তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, তাই না? দেখো এম হচ্ছে বর, এম কি বর, আর এস হচ্ছে কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ বুঝছো, আপেক্ষিক তাপ। আর টি হচ্ছে তাপমাত্রা, T2 তাপমাত্রা মানে পরবর্তী তাপমাত্রা, T1 মানে আদি তাপমাত্রা। তাহলে বলো তো এই প্রশ্নটার আনসার এখন কি হবে। দেখো কি কি বলছে, এটাকে একটু ট্রান্সফার করবে, কোনটাকে, এটাকে তোমার যাচাই করতে হবে এক্স মানেটা কি বলো তো। এক্স মানে হচ্ছে বর, বরটা কার রূপান্তর হবে, এম এর রূপান্তর হবে। ওয়াই কি বলছে আপেক্ষিক তাপ, দেখো আপেক্ষিক তাপ এটা কার রূপান্তর হবে, এস এর রূপান্তর হবে। তাপমাত্রা কি বলছে T1 হতে কোথায় গেছে T2 গেছে, আগেও T1 T2। লাভ হলে এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন মানে কত ds। তাহলে আমরা একটু আগে কি বললাম বলতো, ds ইকুয়াল টু ms কত লন T2 ডিভাইডেড বাই কত T1 না। তাহলে এখন বলো কি কি পরিবর্তন করবা, বরের জায়গায় দেখো, তাহলে আমরা ds থাকবে, বরের জায়গায় কি হবে x, s এর জায়গায় কি হবে y, তাহলে কত আসবে লন T2 ডিভাইডেড বাই কত T1। তো তোমার যদি এই জিনিসটা ক্লিয়ার থাকে তাহলে তুমি অনায়াসে আনসার করতে পারো। তাহলে বলো তো কোনটা হবে আনসার, আনসার কোনটা বলো তো, এই যে বি নাম্বারটা। আচ্ছা ওকে, চলো আমরা দুইটা প্রশ্ন পড়ে ফেললাম। কি বলছে তোমাকে, তিনটা প্রশ্ন বললাম, প্রত্যেকটা প্রশ্নে খুব ক্রিটিক্যালি তোমার 25টা এমসিকিউ, 25টা থিওরি তোমার মাথায় আসবে, 25টা থিওরি সহকারে তোমাকে একদম খুব সুন্দর করে ব্যাখ্যা করা হবে, বুঝছো? চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখছি। ওকে দেখো, তুমি যদি এই প্রশ্নটা উত্তর, দেখো প্রশ্নের সূত্র তুলে দিচ্ছে একদম চলতরিক চ্যাপ্টার থেকে, শান্তের প্রশ্ন, কেমন? তো তুমি এই প্রশ্নটা একটু উত্তর করে, আমি একটু গাইমে গেছি একটু মুছে নেই, বুঝছো? তুমি একটু আনসার করতে থাকো। ওকে দেখো, তুমি এই প্রশ্নটা উত্তর করছো কিনা জানি না, করলে তো ভালো, না করলে চলো আমরা সাথে সাথে উত্তর করে ফেলি। প্রথম প্রশ্ন দেখো এইখানে, তাই না, এই অংশটুকুর জন্য আমাদের কি করতে হবে, প্রথম কি একটু প্রশ্নটা একটু আবার পড়ে নি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখো একটা অ্যামিটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, এখানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে, অ্যামিটারের সর্বোচ্চ প্রবাহ মাত্রা x গুণ বৃদ্ধি করলে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে। আগে আমাদের একটা শান্ট জিনিসটা বুঝতে হবে, শান্ট মানেটা কি,
শান্ট মানে হচ্ছে একটা নর্মালি একটা গ্যালভানোমিটার, এটা একটা গ্যালভানোমিটার, এর ভিতরে ধরো আমি একটা বৈদ্যুতিক বাল্ব যুক্ত করলাম বা একটা ভোল্টেজ সোর্স যুক্ত করলাম, নর্মালি চিন্তা করো এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে, আই পরিমাণ কারেন্ট যাবে, ধরো আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। এখন এক সময় দেখা গেল এখানে একটা রেজিস্ট্যান্স আছে, গ্যালভানোমিটার একটা রোধ আছে, ধরে নাও সেই রোধটা কত, জি, স্মল জি রাখতে হবে, তাই না? এই রোধটা যাতে নষ্ট না হয়ে যায়, তো এর ভিতর দিয়ে কি একটা এর সাথে একটা সমান্তরাল অল্প মানের একটা রোধ যুক্ত করা হয়, সেটাকে আমি শান্ট বলি। ধরে নাও আমরা এর সাথে কি করলাম, একটা অল্প মানের আরেকটা এস পরিমাণ রোধ যুক্ত করলাম, মানে কি শান্ট, খুবই অল্প। কিভাবে যুক্ত করছো, সমান্তরাল যুক্ত করছো। তো এখন এখানে আমার যে কারেন্টটা যাওয়ার কথা ছিল আই পরিমাণ, তা যাবে না, তার বিদ্যুৎ যাতে আমাদের কি গ্যালভানোমিটার নষ্ট না করতে পারে, এখানে এসে একটা কি আই জি পরিমাণ যাবে, এখানে কি আইএস পরিমাণ কারেন্ট যাবে। আমরা কারেন্ট ডিভাইডার রুল করছি, তাই না, যার ভিতর দিয়ে কারেন্ট, তাহলে আমি একটু চিন্তা করো, আমি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আমি কারেন্টটা বের করবো, তাহলে আইজি, যার ভিতর দিয়ে কারেন্ট সেই রুটটা কি থাকবে, নিচে থাকবে, বুঝছো, এস সরি এস ইন্টু জি প্লাস এর কথা এস ইন্টু কত, এই বর্তনীতে মূল কতটুকু কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে আই। আবার যদি তুমি শান্ট কারেন্টটা বের করো, তাহলে শান্ট কারেন্ট তাহলে কত আসবে, আই এস। তাহলে আমি যার ভিতর দিয়ে কারেন্টটা বের করবো তার বিপরীত রোধ, গ্যালভানোমিটার রোধ ডিভাইডেড বাই কত, গ্যালভানোমিটার প্লাস শান্ট ইন্টু কত, আই। এটা হচ্ছে আমাদের শান্ট। এখন এই যে অ্যামিটার আছে, চিন্তা কর, এখন আমি একটা অ্যামিটার চিন্তা করলাম, এই অ্যামিটারের ভিতর দিয়ে আমি কত গুণ তড়িৎ প্রবাহ করতে পারবো সেটা বের করা লাগবে। একটু বলো তো, আমি চিন্তা করো, আমি একটা অ্যামিটারের ভিতর দিয়ে আমি কি করলাম, মূল তড়িৎ প্রবাহ এন গুণ তড়িৎ প্রবাহ মাপা যায়। দেখো কি বলছে, অ্যামিটারের সর্বোচ্চ পরিমাণ এক্স গুণ পরিমাণ তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে কত কি রোধ কিভাবে যুক্ত করতে হবে, রোধ কিভাবে যুক্ত করবে, মানে এস এর মানটা বের করতে হবে। আগে আসো আমি এই জিনিসটা একটু বোঝাই, বুঝছো, নর্মালি চিন্তা করো, আমি এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে এই আইজির কারেন্টটা কতটুকু নিলাম, সেটা হচ্ছে আই কারেন্টের এন গুণ, আইজি ইকুয়াল টু কত, আই এন আই। নর্মালি চিন্তা করো এন আই পরিমাণ কারেন্ট আমি তড়িৎ প্রবাহ করছি, তাহলে গ্যালভানোমিটারের ভিতরে এতটুকু কারেন্ট আমি এইখানে যদি বসাই, তাই না, এই অংশটুকু যদি আমি বসাই তাহলে আমাদের ক্লিয়ার হবে। তাহলে এখন বলো তো আমি কি পাইছি, আই জি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই কত, এস প্লাস এস জি ইন্টু কত, আই। এর ভিতর গ্যালভানোমিটারের ভিতর আমি কতটুকু কারেন্ট পরিমাপ করতে পারবো, এন গুণ মূল প্রবাহের এন গুণ পরিমাণ। তাহলে আমি একটু চিন্তা করো, তাহলে এখানে কত লিখবো, আই ইন্টু কত, এন ইকুয়াল কত, এস ডিভাইড বাই এস প্লাস এস জি ইন্টু কত, আই। এই আই আর এই আই কাটা, তাই না, আমার কি বের করতে হবে, কত রোধ কিভাবে যুক্ত করা লাগবে, শান্টটা বের করতে হবে। তাহলে আমি এইভাবে যদি লিখি, তাহলে এন, আমরা এন ইন্টু এস, তাহলে আমি এইভাবে লিখতে পারি, এন ইন্টু এস প্লাস কত, জি ইন্টু এন, না বলো তো, জি ইন্টু এন ইকুয়াল কত, এস, এসটাকে এই পাশে নাও ওই পাশে নিয়ে যাও, তাহলে আমরা জি ইন্টু কত এন ইকুয়াল কত, এস, তাই না। এতটুকু কারেন্ট আমার লাগবে, আমার গ্যালভানোমিটার রুটটা বের করতে হবে। তাহলে এখন বলো তো, এস ইন্টু মাইনাস কত, এন ইন্টু এস, তাহলে আমরা কি করতে পারি, এস কমন নিয়ে নিতে পারি না, গ্যালভানোমিটার এন ইন্টু কত, এস যদি কমন নাও তাহলে কি পাবা, ওয়ান মাইনাস এর এন পাবা। তাহলে বের করবো কার, গ্যালভানোমিটার ভিতর দিয়ে রুটটা বের করবো, শানটা বের করবো, তাহলে এস ইকুয়াল টু এন ইন্টু জি ডিভাইডেড বাই কত, ওয়ান মাইনাস এর এন, বুঝছো, এটা হচ্ছে আমাদের একটা গ্যালভানোমিটারের ভিতরে শান্ট কারেন্ট। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না, এতটুকু কারেন্ট যাচ্ছে। একটু চিন্তা করো, তাহলে আমাদের কি এইখানের অংশটুকু কোনটা হবে বলো তো, এরকম জিনিস আছে, কি বলছে, অ্যামিটারের সর্বোচ্চ প্রবাহ মাপার জন্য কত গুণ বৃদ্ধি করা হবে, অ্যামিটার আমি কি এন গুণ পরিমাণ সরবরাহ পেতে পারি, সর্বোচ্চ পরিমাণ। ওকে, আসো এখানে আরেকটু কাজ করো। তো এখন আমি চিন্তা কর,
আমি কি গ্যালভানোমিটারের ভিতরে কতটুকু, কার ভিতরে বলছে, এই অ্যামিটারের ভিতর দিয়ে। অ্যামিটারের ভিতর মানে কি, এতটুকু তড়িৎ প্রবাহ হইতেছে এর ভিতরে, এইটুকু বের করতে হবে। এখন এই গ্যালভানোমিটারটা আছে কতটুকু, মূল প্রবাহ এন গুণ, তাহলে আমাদের এই যে মূল প্রবাহ যে আছে, এই মূল প্রবাহটা কি হবে, আগেরটার এই গ্যালভানোমিটারের এন গুণ পরিমাণ তড়িৎ প্রবাহ, তাহলে কার, গ্যালভানোমিটারের। তো এখন যদি আমি এই কাজটুকু করি, দেখো আমরা কি করব, এই অ্যামিটারটা আছে, ধরো আমরা এটা একটা অ্যামিটার ছিল, নর্মালি চিন্তা করো এই মিটার, এই মিটারটার যন্ত্রটা আছে তাই না, এখানে একটা রোধ আছে শান্ট, এখানে একটা ভোল্টেজ সোর্স, নর্মালি চিন্তা করো এর ভিতরে কতটুকু যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। কি বলছে, এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা কতটুকু কারেন্ট যাবে, আইজি পরিমাণ, এই কারেন্টটা কি করবে, মূল প্রবাহের কত গুণ, তাহলে মূল প্রবাহ যদি এন গুণ হয় তাহলে এখানে আইজি পরিমাণ, তার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে, ধরো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এর কত গুণ, এন গুণ পরিমাণ কারেন্টের ভিতর দিয়ে প্রবেশ করবে, তখন তুমি কি পাবা, তখন তুমি এটা পাবা, আই ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাসের জি, ধরো আমি এখানে জি লিখলাম ইন্টু কত, আই এন, তাহলে এখানে কি আই আই কাটা, তো তুমি এইখানে পাবা, তাহলে এস প্লাসের জি ইকুয়াল টু এস এন। আমি বের করবো কার মান, এস এর মানটা বের করবো, আমি এস ইকুয়াল টু কি লিখতে পারি, এস মাইনাসের কত, এস এন ইকুয়াল কত জি, আমি একটাকে ওই পাশে, সরি আমি এসটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি পাবো, এস ইন্টু এন মাইনাসের কত, এস ইকুয়াল টু জি, তাহলে এস যদি তুমি লসাগু নাও তাহলে এন মাইনাসে ওয়ান ইকুয়াল টু জি, তাহলে এখন বলো তো এস ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান, এটা আমি গ্যালভানোমিটারের জন্য বের করলাম, গ্যালভানোমিটারে কি এন সংখ্যক বা সর্বোচ্চ পরিমাণ এতটুকু তড়িৎ প্রবাহ হতে পারে। তাহলে এখন একটু চিন্তা করো তো, এই প্রশ্নের আমাদের কি রোধ বলছে, তাহলে আর বলছে অভ্যন্তরীণ রোধ, একটা কি অ্যামিটার বলছে, এটা ধরো আমি একটা অ্যামিটার, রোধ কত আর, এখানে আমি একটা অল্প মানের রোধ শান্তি যুক্ত করলাম এস, এই বর্তনীতে মূল তড়িৎ প্রবাহ যাচ্ছে আই পরিমাণ, এই এস এর মানটা কত, এর ভিতরে আমি এক্স পরিমাণ, দেখো কি বলছে, এমিটারের সর্বোচ্চ কত এক্স গুণ পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, এখানে তড়িৎ প্রবাহটা এই যে মূল প্রবাহ এক্স গুণ পরিমাণ বৃদ্ধি করছে, তাহলে দেখো তাহলে আমি কি পাবো, তাহলে সেক্ষেত্রে এস ইকুয়াল টু কত পড়ছি, জি ডিভাইডেড বাই কত, এন মাইনাস ওয়ান, তাই না, এটা পড়ে আসছে। কিন্তু এখানে একটু চিন্তা করো, এখানে আমাদের এখানে কি গ্যালভানোমিটার ছিল, এখন রোধ আছে আর, তাহলে সূত্র হিসাবে কি পাবো আমরা, শান্ট পাবো, মানে কত, এস ইকুয়াল টু জি এর জায়গায় কি হবে আর, দেখো কত গুণ বৃদ্ধি করছে, এক্স গুণ পরিমাণ, আয়নের জায়গায় কত হবে, এক্স মাইনাসের কত ওয়ান, তাহলে এটাই আনসার, বুঝছো, তাহলে এটাই আনসার, তাহলে বলো তো কোনটা হবে আনসার, এই যে এইটা, ওকে ক্লিয়ার। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, তোমাদেরকে আবারও বলতে চাই, সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে চাও তার দ্রুত ভর্তি হয়ে যাও, এন্ড আশা করি প্রত্যেকটা প্রশ্নই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে একদম বেসিক সহকারে ক্লিয়ার করা, এবং সাথে তুমি কি পরীক্ষাও পাবা। দেখো অপারেটর, এটা আমরা ভেক্টর চ্যাপ্টার পড়ে আসছি তাই না, এখানে অপারেটর জিনিসগুলা কি, এই জিনিসটা একটু বলি, অপারেটর মানে একটা কাজকে অপারেট করে, অপারেট করতে পারে, নর্মাল জিনিসগুলো যেগুলো অপারেট করা যায় সেগুলোকে আমরা কি বলি, অপারেটর। তো এখন এখানে কোনটি অপারেটর নয়, একটু জিনিসগুলা বুঝো, তোমাকে আমি অপারেটরটা বুঝাই রাখি। দেখো নর্মাল জিনিস যেটা, ধরো আমার কাছে এখানে সাইন একটা মান আছে, নর্মাল চিন্তা করো সাইন, বলো তো তুমি সাইন দেখতে পারতেছো না, তো এখানে সাইন আছে, এটা কি অপারেটর, থিটা, এটা কি অপারেটর নয় কিনা, দেখো আমি সাইন যদি এখানে 30 ডিগ্রি, এটার একটা মান পাবো 1/2, আবার যদি একটু চিন্তা করো সাইন কত 45 ডিগ্রি, এর মান কত 1/√2, তাহলে এখন এইটুকু যদি না বসে, এইভাবে বসেই তো প্রত্যেকটা জায়গায়, তাহলে এই যে মানটাকে দেখো, সাইনটা কি করতেছে, এইটাকে একটা কাজ করতেছে না 30 ডিগ্রিকে, একে অপারেট করতেছে, কোনটা অপারেট করতেছে, এই যে সাইনের মানটা, দেখো এর মানে যেন আলাদা একটা করে মান পাইতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, সাইনকে
জাস্ট নর্মালি সাইন হচ্ছে কি একটা অপারেটর। কিন্তু যদি আমার এই সম্পূর্ণটুকু হয়ে যায়, এটা কি অপারেটর? সাইন 45 ডিগ্রি এটা অপারেটর নয়, অপারেটর নয়। তাহলে এরকম করে তোমার কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, যদি কস হয় তাহলে অপারেটর, কস না হলে অপারেটর না। তাহলে মানে কি? তাহলে এটা আমার কি দেখো তো, তাহলে এখানে বলো তো সাইন থিটা এটা কি অপারেটর না? সাইন থিটা এটা একটা অপারেটর না? অবশ্যই এটা অপারেটর। তাহলে এটা আমার কি? এটা হবে না, প্রথমটা প্রশ্ন, বুঝছো? প্রথমটাই অপারেটর, এটা আনসার। কিন্তু এখন এই যে দুইটা দিচ্ছে, এটা এটা এটা, এগুলো কি অপারেটর? হ্যাঁ এগুলো অপারেটর। আর সেটা বোঝাই তোমাকে। নর্মালি তুমি রুট কর, কাকে রুট করবা? 4 কে রুট কর, কত পাবা? 2। আবার যদি তুমি 9 কে রুট করো 3, আবার যদি 16 কে রুট করো কত পাবা? 4। তাহলে দেখো এই রুটটা কি করতেছে, এই প্রত্যেকটার একটা করে মান কি করছে, ডিফাইন করে, ভাগ করে, আলাদা করে ফেলতেছে। তাহলে এই জিনিসটা একটা অপারেটর। তারপর লগের ক্ষেত্রে চিন্তা করো, লগ 1 এর মান 0, লগ 2 এর মান আরেকটা আছে, সামথিং কিছু মান আছে, তারপর লগ 3 এগুলো আরেকটা মান আছে, তাই না? এই যে লগ জিনিসটা আছে এখানে, লগ, এই লগটা হচ্ছে আমার কি একটা অপারেটর। আসো পরবর্তী অংশটুকু, ডিডিএক্স, তাই না? এই ডিডিএক্স একটা অন্তরক অপারেটর। এটার নাম কি? অন্তরক অপারেটর। এ কি করে, এক একটা জায়গায় এক এক রকম লাভ করে। দেখো আমরা কি জানি, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার n, এর জন্য একটা সূত্র পাবা, ডিডিএক্স একটা ধ্রুবক কি, এটার জন্য 0, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো তো এটা প্রত্যেকটা জায়গায় কি আলাদা আলাদা মান নির্দেশ করতেছে। এটাও একটা কি আমার অপারেটর। ক্লিয়ার? যেহেতু আমাদের অপারেটর নয় বলছে, তার মানে কি এটা অপারেটর, এটা অপারেটর, এটা অপারেটর, তাহলে এটা তো হবেই না। তাহলে হবে কোনটা? এই অংশটুকু। ক্লিয়ার? আমরা কয় নাম্বার? 5 নাম্বার এমসিকিউ পেলাম। পরের প্রশ্ন, এটা আমার আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টার থেকে আসছে। আমি এখানে সূত্রগুলো বুঝাবো। দেখো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, দেখো আমাদের একটা মিটার স্কেল চিন্তা করো। প্রশ্নটা একটু আগে পড়ি, কি বলছে বলো তো? একটা মিটার, তোমাকে একটা প্রশ্ন করা হোক, তুমি যদি ক্লাস করতে থাকো তাহলে একটু বলবে, একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত? একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত? একটি মিটার স্কেল, এটা একটু বলবা। তাই মিটার স্কেলের দৈর্ঘ্য বরাবর বলছে, দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের দিকে এত মিটার পার সেকেন্ড ব্যাগে শূন্য স্থানে নিক্ষেপ করা হবে। তাহলে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তাহলে এর দৈর্ঘ্য কত হবে? স্থির প্রসঙ্গ কাঠামো। এখন আমার এই জিনিসটা একটু বোঝা উচিত, তাই না? নর্মালি জিনিস, এটা একটা রকেট চিন্তা করতে পারো, নর্মালি একটা রকেট বা স্কেল চিন্তা করতে পারো। এটাই ধরো আমাদের একটা মিটার স্কেল, এটার দৈর্ঘ্য কোনটা? এখান থেকে এই পর্যন্ত। নর্মাল চিন্তা করো দৈর্ঘ্যটা কত, যে এইটা একটা প্রসঙ্গ কাঠামো বা স্থির অবস্থায় আছে, এইখান থেকে তুমি নিক্ষেপ করছো, এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো। এখান থেকে তুমি নিক্ষেপ করছো, এইখান থেকে তুমি রকেট এই স্কেলটাকে নিক্ষেপ করছো, একটা ব্যাগে নিক্ষেপ করছো। নর্মালি চিন্তা করো, এই স্কেলটা তুমি একটা ব্যাগে নিক্ষেপ করছো, বুঝছো? এই স্কেলটা একটা ব্যাগে নিক্ষেপ করছো, কতটুকু ব্যাগে সেটা ধরে নাও আমাদের বি ব্যাগে নিক্ষেপ করছো। এখন এই স্কেলটা যখন সামনের দিকে আগাইতেছে, তখন এই দৈর্ঘ্যটা এর আদি অবস্থায় দৈর্ঘ্য নিত, যখন স্থির অবস্থায় ছিল দৈর্ঘ্যটা কত? এল। এখন বি বেগে নিক্ষেপ করলে মিটার স্কেলটা একটু দৈর্ঘ্যটা দেখো, তুমি যখন হেলিকপ্টার বা রকেট বিমান চাইতে দেখো, তখন বিমানটা একটু ছোট মনে হয় না, একদম ছোট মনে হয়। তো সেম জিনিসটা, এই দৈর্ঘ্যটা হয়ে গেছে, তখন এটার দৈর্ঘ্যটা কি পরিবর্তন হয়ে গেছে। এই গতিশীল দৈর্ঘ্যটা কত? গতিশীল দৈর্ঘ্যটা হচ্ছে এল। এটা হচ্ছে আমাদের গতিশীল দৈর্ঘ্য, তাই না? গতিশীল দৈর্ঘ্য। এটা আমার স্থির দৈর্ঘ্য, স্থির দৈর্ঘ্য, বুঝছো? এখানে এটা সূত্র আছে না, এই গতিশীল দৈর্ঘ্যের জন্য এল ইকুয়াল টু কত? এল নট রুট ওভার 1 মাইনাস এল স্কোয়ার বাই সি স্কোয়ার। এটুকু মনে রাখবা। এখানে তোমাকে আমি একটা প্রশ্ন করছিলাম, তাই না? কি প্রশ্ন করছিলাম বলো তো? প্রশ্ন করছিলাম একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত। একটা মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে এল নট ইকুয়াল কত? 1 মিটার, বুঝছো? এল নট মানে কি? 1 মিটার। মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাই আসো আমি এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। তাহলে এখন একটা মিটার স্কেল দৈর্ঘ্য, মিটার স্কেল মানে কি? স্থির অবস্থানের সাপেক্ষে না? তাহলে এল নট কত? 1 মিটার। কত বেগে বলছে? বি মানে কত? বি ইকুয়াল টু কত?
0.8 সেন্টিমিটার বা 8 আলোর বেগের। তাহলে আমি এলটা কত এটা বের করতে, গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কত, এল ইকুয়াল টু এল নট রুট ওভার কত 1 মাইনাস এল ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এখন বলো তো এল নট রাখলাম, এল নট আমার 1 দেওয়া দরকার নেই, কত না দেখো 1 মাইনাস বি কত 0.8। 0.8 কে বর্গ করলে কত আসে, আমি আসলে এটা একটু দেখাই তোমাকে। 0.8 ইন্টু 0.8, এটা গুণ কর, 8 কত 64, কয় ঘরে পার দশমিক, একটা দুইটা, এই পাশে একটা দুইটা, তাহলে এখানে দশমিক 64। আর এখানে আমি বর্গ করছি কারণ দুইটা আছে, আর সি কাটা যায়, তো স্কোয়ার মানে কাটা যায়, তাহলে কত বাবা 0.64। একটু চিন্তা করো তো, এটা বিয়োগ করলে কত আসে, এটার মান কত 1 রুট ওভার 1 মাইনাস 64, তাহলে 1 থেকে তুমি বাদ দাও 10064 পয়েন্ট, তাহলে কত 6 তাহলে এখানে কত 0। তাহলে এখন দেখো 3.6, তাহলে কত পাবা 0.36। একটু চিন্তা করো, এটাকে তুমি রুট করবা, রুট করলে বলো তো, আমি 0 বাদ দিলাম, 36 কে রুট করলে কত আসে 0.6। তাহলে তুমি কি পাবা, এল এর মানটা কত পাবা 0.6 এত মিটার। বুঝছো, এটাকে তুমি সেন্টিমিটারে নিতে পারো, এন্ড এটাকে সেন্টিমিটারে নেবা, মিটারে আছে সেন্টিমিটারে নেবা। এল ইকুয়াল টু, তাহলে এটা 0.6 ইন্টু কত 100। দেখো এই একটা শূন্যর জন্য একটা দশমিক কাটা যাবে, 6 ইন্টু কত 10, বলো তো 6 কত 60 কত সেন্টিমিটার। এই জিনিসটা দেখো এখান পর্যন্ত কয়টা এমসিকিউ করলে, 5টা 6টা এমসিকিউ না, থিওরিটিক্যাল প্রশ্নগুলো তোমাকে করছি 7 কলেজে প্রত্যেকটা প্রশ্নে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বারটা। এবং তুমি সবগুলা প্রশ্নে কি করতে পারছো, হাতে ক্যালকুলেশন করতে পারছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে হচ্ছে কথা কথা অ্যাকুরেট, যা বলবে তাই। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। তোমাকে আগেই বলছি তুমি একটা ক্লাস করলে এখানে তোমার ফুললি তোমার বেসিক সহকারে ক্লিয়ার করবো প্রত্যেকটা এমসিকিউর জন্য। ওকে চলো আসো, আমার এই প্রশ্নটা কি বলছে, এটা তোমার ভেক্টর চ্যাপ্টার আমরা সেকেন্ড টাইম করছি, যেটা আছে এগুলো আলাপ করে করছি। যারা হচ্ছে সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ভর্তি হবে তাদের জন্য এই যে এই কোর্সটা এখন চলমান, কাজ ক্ষমতা শক্তি শেষ হচ্ছে। মোটামুটি সবগুলো চ্যাপ্টার খুব সুন্দর ব্যাখ্যা সহ রয়েছে। আজকে হচ্ছে মেবি ত্রিকোণমিতি শুরু করব। দেখো কি বলছে, একক ভেক্টরের জন্য নিচের কোনটি সঠিক, একক ভেক্টরের জন্য নিচের কোনটি সঠিক, তাই না? একক ভেক্টর, আমরা একক ভেক্টরটাকে, যে ভেক্টরের মান একক, আমি এখানে কিছু জিনিস সলিউশন জিনিস লেখো, সলিউশন তুমি এগুলো প্রশ্ন খাতায় লিখবা। দেখো যে ভেক্টর মান 1, মান হচ্ছে কত, মান হচ্ছে 1। এই ভেক্টরটা কিভাবে পাবা, প্রকাশ করে কিভাবে, যদি এটা এ ভেক্টর হয় তাহলে ভেক্টর মানটা কিভাবে বের করে, মডুলাস ইকুয়াল কত 1, নরমাল জিনিস। তাহলে এই একক ভেক্টরকে প্রকাশ করায় কি দ্বারা, প্রকাশ করা হবে, যদি এ ভেক্টর হয় এই ভেক্টরকে প্রকাশ করা হবে কত এ ক্যাপ দ্বারা। ভেক্টরটা কিভাবে পাবা, ওই ভেক্টরকে ওই ভেক্টর মান দ্বারা, তাহলে আমরা কি পাবো, এ ক্যাপ ইকুয়াল কত, এই ভেক্টরটা কত, ভেক্টর হচ্ছে, তাই না, এই ভেক্টরের মান কোনটা এ মডুলাস, তাহলে আমি কি পাবো, এই ভেক্টর ডিভাইডেড বাই কত এ মডুলাস। এরকম জিনিস এখানে এটা নেই, আরেকটা জিনিস আছে ইকুয়াল টু কত, এই ভেক্টর ডিভাইড বাই কত এটা আছে। দেখো বলো তো, এই যে আনসার আছে না, তুমি প্রত্যেকটা প্রশ্ন আনসার করো, দেখো কোথায় আছে, বা এই যে এটা আনসার আছে, দেখো এটা কোথায় আছে, এই যে নাম্বার অপশন আছে, এটা ক্লিয়ার, বুঝছো? তোমরা যদি পরবর্তী ম্যাথ এই সেশনের ম্যাথ প্রশ্নের সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই সমাধান দেব। তোমরা যদি প্রশ্ন বেশি বেশি আমাকে ইন্সপায়ার করো, আশা করি প্রত্যেকটা ইয়ারের প্রশ্নগুলো খুব সুন্দর করে সমাধান করবে। আসো এটা আমরা আলোর ব্যাগ নিয়ে আসবে, এখানে কিছু জিনিস আছে সেখান থেকে আমরা জানবো, নর্মাল জিনিস। এটা আমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। কি বলছে, রুট ওভার মিউ নট এপসিলন নট, এক একটা জায়গায় এক এক রকম নাম, মিউ নটকে একটা নাম বলা হয়, এপসিলন নটকে আরেকটা নাম বলা হয়, আমরা সেগুলো জানি। দেখো এখানে আসো আমরা এপসিলন নট ঠিক আছে, তড়িৎ প্রবেশ্যতা, তড়িৎ প্রবেশ্যতা, তাই না, এপসিলন নট এর মানটা কি, এর মান হচ্ছে আমরা কত 8.85 ইন্টু কত 10 টু দি পাওয়ার -12,
এর এককটা কি বলতে পারবা? এর এককটা কি বলে দিই। এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। এটা একক। আরেকটা একক আছে, হচ্ছে মিউ নট, এটা চুম্বক প্রবেশতা। এটার মান হচ্ছে 4 পাই ইন্টু কত 10⁻⁻⁷ কত ওয়েবার পার মিটার স্কয়ার, পার ওয়েবার এম্পিয়ার পার মিটার স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে, যদি এটা এখনো এটাই সঠিক মনে হয় বা টেসলা যাই বলতে পারো, এটুকু। এখন এইটুকু হচ্ছে আমরা আলোর বেগ সমান কি জানি? আমরা আলোর বেগ, দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার কত মিউ নট এপসাইলন নট। তাহলে এখন বলো তো এইটুকু, বা আমরা এখান থেকে যদি বলি যে মিউ নট এপসাইলন নট, এর এককটা কি? এখন আমি এটা যদি বের করতে চাই, তাহলে রুট ওভার, দেখো সি ইকুয়াল টু কত 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। তাহলে এইটার এককটা, একক কি মিটার পার সেকেন্ড না? কারণ আলোর বেগের এককের সমান। এখন তুমি কি করবে? এর মানটা বের করবে। মিউ নট, তোমার প্রশ্ন চাইছে কি এপসাইলন নটের মান বা মাত্রা। এটার এককটা কি? এটার একক হচ্ছে 1 বাই সি। সি মানে কি উল্টা যাবে না? তাহলে বলো তো মিউ নট এপসাইলন নট, এটার এককটা কি পড়ছি আমরা? এটা উল্টা দাও, তাহলে কত সি ইনভার্স। সি ইনভার্স মানে কি? সির একক বলো, একক কি আসবে? একক আমরা এর একক মানে কি মিটার পার সেকেন্ড। এটার কি ইনভার্স করে দাও, ইনভার্স করলে কি আসবে? এটা ইনভার্স করলে এখানে কি আসবে? মিটার ইনভার্স পার সেকেন্ড। মাত্রাটা কি? মাত্রা, এই বলের মাত্রা কি এল, এল ইনভার্স কত এইটা। এটা হচ্ছে একক, এটা মাত্রা। তাহলে বলো আনসার কোনটা? তাহলে এটা কি করতে হবে? একক আর মাত্রা লাগবে, তাই না? তাহলে আমি বলো তো এর এককটা কি? একক কি পাইছো? এল ইনভার্স টি। এইটা যেখানে আছে সেটা সরি মাত্রা, এটা আছে কোথায় দেখো তো? এই যে আমার 2 নম্বর অপশনে আছে। কোথায় আছে?